আলিয়া মাদ্রাসা যে উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করুক না কেন, পরবর্তীতে বাংলাদেশে এর প্রয়োজন অত্যন্ত অনিবার্য হয়ে পড়ে। এই শিক্ষার মাধ্যমে মানুষ দুনিয়া ও আখিরাতের মাঝে এক সেতুবন্ধন করতে পারে। দুনিয়ার মাধ্যমে আখিরাত অর্জন করতে হবে এ বোধ যতটা আলিয়া মাদ্রাসার শিক্ষার মাধ্যমে অনুধাবন করা যায়, বাংলাদেশের চলমান অন্যান্য শিক্ষার মাধ্যমে তা অনুধাবন করা অত্যন্ত জটিল। এজন্য খুব সংক্ষেপে এর শিক্ষা ব্যবস্থা এবং এর প্রতিষ্ঠা লগ্ন সময়কালীন ইতিহাস সম্পর্কে জানা আমাদের অত্যন্ত জরুরি। আমাদের আজকের ভিডিও আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ইতিহাস ও বর্তমানে এর উন্নতি ও অগ্রগতির জন্য করণীয় দিক। ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষার সূচনা শুরু হয় 711 সালে মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু বিজয়ের পরপরই। সিন্ধু বিজয়ের হাত ধরে ভারতে মাদ্রাসা শিক্ষা বা ইসলামী শিক্ষা যাত্রা শুরু হলেও প্রথম প্রাতিষ্ঠানিক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এর বেশ কিছুকাল আগে। 1780 সালে লর্ড ওয়ারেন হেস্টিংসের অনুমতিক্রমে ভারতীয় উপমহাদেশে আধুনিক শিক্ষার সবচেয়ে প্রাচীন নিদর্শন হিসাবে প্রতিষ্ঠিত হয় কলকাতা আলিয়া মাদ্রাসা। অতঃপর 1854 সালে ব্রিটিশ শাসনামলে ইংরেজি শিক্ষার নতুন ধারা ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আর ভারতীয় উপমহাদেশে প্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওয়ান প্রতিষ্ঠিত হয় 1866 সালে। আলিয়া মাদ্রাসার শিক্ষার প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল তা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যাপক ইয়াকুব শরীফ আলিয়া মাদ্রাসার ইতিহাস এই বইয়ের ভিতরে লিখেছেন, মুসলমানরা ছিল বীরের জাতি। ইংরেজ বেনিসারা ছলে বলে কৌশলে তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তাদেরকে প্রচলিত ধর্ম শিক্ষার মর্যাদা হরণ করার জন্য পদে পদে যেসব ষড়যন্ত্র করেছিল, আলিয়া মাদ্রাসা তারই একটি ফসল। বাইরে থেকে যদিও মনে হয় এই প্রতিষ্ঠান সূচনা করা হয়েছিল আলাদা জাতি হিসাবে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের নিমিত্তে, যাতে মুসলমানদের ধর্ম, কৃষ্টি ও আদর্শ রক্ষা পায়, বাস্তবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। আর এর প্রমাণ হচ্ছে মুসলমানদের ধর্ম শেখানোর জন্য কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হলেও এই মাদ্রাসার মুসলিম অধ্যাপক ছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠার 147 বছর পর। 1927 সালে নিযুক্ত শামসুল উলামা কামাল উদ্দিন আহমেদ। এর আগে প্রথম অধ্যাপক ডক্টর স্পেন্সার থেকে আলেকজান্ডার হ্যামিল্টন হার্লি পর্যন্ত 25 জন খ্রিস্টান ইংরেজ অধ্যাপক ছিলেন। তারাই এর যাবতীয় সিলেবাস কারিকুলাম নিযুক্ত করেন। 1780 সাল থেকে অনুসৃতি মাদ্রাসার সিলেবাস থেকে হাদিস ও তাফসির বাদ দেওয়া হয়। এরপর 118 বছর পর 1908 সালে কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস ও তাফসির শিক্ষা চালু করা হয় এবং এর সর্বোচ্চ ডিগ্রির মান দেওয়া হয় টাইটেল। আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে যে ক্ষতি তারা করলো তা হলো ব্রিটিশ গবেষকরা অনেক গবেষণা করে একটি বিকৃত ইসলাম তৈরি করেছিল, যা থেকে আল্লাহ সর্বভৌমত্বের মালিক এই শব্দটি বাদ দেওয়া হয় এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা জিহাদকে বাদ দেওয়া হয় এবং ব্যক্তিগত জীবনের মাসলা মাসাইল, ফতোয়া, দোয়া কালাম ও মিলাদের উর্দু ফার্সি গদ্য নিয়ে বিশেষ করে দিনের যে বিষয়গুলো সম্পর্কে পূর্বে থেকে বিভিন্ন মাযহাবের ফকিরদের মধ্যে বহু মতবিরোধ সংশ্লিষ্ট ছিল সেগুলো নিয়ে অন্তর্ভুক্ত করে এবং প্রাতিষ্ঠানিক রূপ দেয়, যাতে সেগুলো নিয়ে মাদ্রাসার শিক্ষিতরা তর্ক, বাহাস, মারামারিতে লিপ্ত হয় এবং ইসলামের আসল চেতনা তথা দ্বীনের প্রচার প্রসার থেকে বিরত থাকে। তারা সে সময় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সিলেবাসে গণিত, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, প্রযুক্তি, কারিগরি শিক্ষার কোনো কিছুই রাখেনি। এর ফলে আলেমরা বাস্তব জীবনে অনিশ্চয়তার অন্ধকারে নিমজ্জিত হয়, কিন্তু জীবিকা ছাড়া তো মানুষ চলতে পারে না। এর ফলে তারা ধর্মের বিভিন্ন কাজ করে রুজি রোজগার করার নিয়তি হিসাবে গ্রহণ করে। ব্রিটিশরা এই কাজটি এই উদ্দেশ্য করেছিল যেন তারা সর্বদা পরনির্ভরশীল হয়ে থাকে এবং মেরুদণ্ড সোজা করে কখনোই তাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। ইংরেজরা তাদের এই পরিকল্পনায় তারা শতভাগ সাফল্য লাভ করলো। এ ষড়যন্ত্রের পরিণামে তাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের অহংকার যেমন সৃষ্টি হলো, পাশাপাশি তাদের হৃদয়ে আধুনিক জ্ঞান বিজ্ঞানের গতিশীল জগৎ থেকে পিছিয়ে থাকার দারুণ এক প্রকারে হীনমন্যতার সৃষ্টি হলো। 1829 সালে আলিয়া মাদ্রাসায় ইংরেজি বিভাগ খোলা হয় এবং 1859 সাল পর্যন্ত সুদীর্ঘ 34 বছরে এ বিভাগে 1787 জন শিক্ষার্থী লেখাপড়া করেন। তাদের মধ্যে নবাব আব্দুল লতিফ ও সৈয়দ আমির আলী বিশেষ কৃতিত্বের সাথে লাভ করেন। 1863 সালে কলকাতা মাদ্রাসায় FA পর্যায়ে ক্লাস সংযোজিত হয় এবং 1854 সালে মাদ্রাসার একটি পৃথক ইনস্টিটিউট হিসাবে ফার্সি বিভাগ প্রতিষ্ঠিত হয়।
এছাড়াও 1821 সালে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরোধিতা সত্ত্বেও মাদ্রাসায় প্রথাগত পরীক্ষা ব্যবস্থা চালু করা হয়। ইংরেজরা যে সকল বিষয় বাদ দেয় তা আবার যুক্ত করা হয়। ফলে ভারতীয় উপমহাদেশের সাধারণ শিক্ষা, বেসরকারি পর্যায়ের ইসলামিক শিক্ষা তথা কওমি ধারার শিক্ষা ব্যবস্থা চালু হওয়ার আগেই আলিয়া নিসাবের শিক্ষা ব্যবস্থাটি প্রবর্তিত হয়। তাই গোটা ভারতবর্ষে আলিয়া নিসাবের শিক্ষা ব্যবস্থা এই অঞ্চলে প্রাতিষ্ঠানিক ও উচ্চতর ধারার সর্বপ্রাচীন শিক্ষা ব্যবস্থা। সময়ের ব্যবধানে কলকাতা আলিয়া মাদ্রাসা ভারত ভাগের পর 1947 সালে ঢাকায় স্থানান্তর করা হয়। লক্ষণীয় বিষয় হলো সে সময়ে যারা বড় বড় রাজনীতিবিদ বা সমাজ সংস্কারক ছিলেন তাদের অনেকেই মাদ্রাসা পড়ুয়া। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ মাওলানা মীর নিসার আলী তিতুমির, সৈয়দ আমির আলী এবং ভাষা শিক্ষার নিমিত্তে রাজা রামমোহন রায়ও পাটোয়া মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। মূলত এই উপমহাদেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকা শক্তি হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। ইংরেজ বা তাদের দোসরদের ষড়যন্ত্রে এই ব্যবস্থা ধ্বংসে নিপতিত হয়। মার্কস মুলারের মতে 1757 খ্রিস্টাব্দের আগে বাংলাদেশে 80,000 মাদ্রাসা চালু ছিল। কিন্তু ব্রিটিশ সরকার বাংলা দখলের পর মসজিদ মাদ্রাসার খরচ নির্বাহের জন্য বরাদ্দকৃত অক্ষ সম্পত্তি বাজেয়াপ্ত করলে মাদ্রাসাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কিন্তু সবথেকে বড় আশার ব্যাপার এটাই, আলিয়া মাদ্রাসার শিক্ষাকে নিঃশেষ করার অনেক চক্রান্ত ষড়যন্ত্র হলেও তা আজও বিদ্যমান ও চলমান ভাবে রয়েছে। 2021 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের দাখিল মাদ্রাসায় প্রায় 6,544, আলিম মাদ্রাসা 1,398, ফাজিল মাদ্রাসা 1,090 ও কামিল মাদ্রাসা 260টি সহ মোট 9,292টি মাদ্রাসা রয়েছে। এছাড়াও প্রায় 1,519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এখানে 30 লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় 18 লাখই নারী। এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে কয়েক লাখ শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী কর্মকর্তা। এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য মূল স্রোতধারায় চলে আসার প্রক্রিয়া শুরু হয় 80-র দশকে। 1985 সালে সরকারি স্বীকৃতির মাধ্যমে দাখিলকে এসএসসি ও আলিমকে এইচএসসি সমমান করা হয়। এছাড়া 2006 সালে ইসলামী বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন অনুযায়ী জাতীয় সংসদে পাশ হয় ফাজিল স্নাতক ও কামিল স্নাতকোত্তর ডিগ্রির মর্যাদা লাভ করে। এছাড়াও 2011-12 শিক্ষাবর্ষ হতে দেশের 30টি আলিয়া মাদ্রাসায় ফাজিল অনার্স কোর্স চালু করা হয়। এই বিপুল সংখ্যক মাদ্রাসা শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রশাসনিক এবং একাডেমিক বিষয়ে মনিটরিং এর জন্য সর্বাধিক দায়িত্ব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের। উপর থেকে এসব প্রতিষ্ঠানের খোঁজখবর রাখার জন্য সরকারি নানা উদ্যোগ চলমান। তবে সবকিছু সরকারের উপর ন্যস্ত না করে স্থানীয়ভাবে আরও কিছু পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীদের সামনে লেখাপড়ার কয়েকটি পদ্ধতি রয়েছে। সেগুলো হচ্ছে আলিয়া, কওমি, সাধারণ স্কুল, কলেজ। দেশের সরকার প্রদত্ত নানা সুযোগ সুবিধার আলোকে শিক্ষার্থীরা নানা দিকে চলে যায়। এমন তো অবস্থায় আলিয়া মাদ্রাসার উন্নয়ন ও টেকসই করার লক্ষ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। খুব যোগ্য, মেধাবী, মাদ্রাসায় শিক্ষকতা করতে চাই এমন ব্যক্তিকে শিক্ষক হিসেবে বাছাই করা। শিক্ষক শিক্ষার্থী সকলের মাদ্রাসার নিয়ম নীতি মেনে চলা, মাদ্রাসার নিয়মিত সিলেবাস পাশাপাশি অতিরিক্ত কিছু বিষয় শিক্ষা প্রদান করা। শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য আরবি, ইংরেজি ভাষা শিক্ষণ কেন্দ্র সহ বিতর্ক ক্লাব, রক্ত প্রদান ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, বিএনসিসি, গ্রিস ইনভাইটমেন্ট ক্লাব, ছাত্রী নিরাপত্তা ক্লাব, পরিবেশ সংরক্ষণ ক্লাব নামে নানা ধরনের ব্যবস্থা থাকতে হবে, যার মাধ্যমে একজন শিক্ষার্থী শিক্ষার পাশাপাশি মানব সম্পদে পরিণত হবে। মাদ্রাসায় পড়ানোর জন্য অভিভাবকদের মোটিভেশন করতে হবে। যারা মাদ্রাসায় পড়ছেন বা চাকরি করছেন তাদের সন্তানদের অবশ্যই মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করতে হবে। স্থানীয়ভাবে প্রতিটি মাদ্রাসার পরিচালনার বোর্ড, শিক্ষক ও স্থানীয় মানুষ যারা মাদ্রাসার জন্য অনেক অবদান রাখতে পারেন তাদেরকে কমিটির অন্তর্ভুক্ত করতে হবে। মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সরকারি ও বেসরকারি নানা ধরনের বৃত্তির ব্যবস্থা করতে হবে। সর্বোপরি বলা যায়, ইংরেজদের আলিয়া মাদ্রাসার সূচনা ইতিবাচক ছিল না, কিন্তু কালক্রমে বাংলাদেশ তথা এই উপমহাদেশে আলিয়া মাদ্রাসার অবদান সর্বত্র বিরাজমান। এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করে অনেকেই বাংলাদেশের বিভিন্ন লেভেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সচিব, বিচারক, অসংখ্য পেশার মানুষ রয়েছেন যারা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন। সাময়িক সংকট কেটে যাবে, তবে এর আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা তার সমসীমায় উদ্ভাসিত হবে। সেজন্য যারা সরকারি আলিয়া মাদ্রাসায় পঠন পাঠন, চাকরি ও তত্ত্বাবধানের সাথে যুক্ত রয়েছেন সবাইকে এই ব্যবস্থার উন্নয়নের চিন্তা ভাবনা ও গবেষণা করা দরকার। আমাদের আজকের ভিডিওর গল্পটি লিখেছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।